আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ একুশের রাতে। আমাদের আজকের বিষয় কেন অনৈক্য আর সংঘাতের আশঙ্কা। আমাদের সঙ্গে আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একুশে স্টুডিওতে। আমরা বিষয় বুঝে গেছেন যে আমাদের আজকের বিষয় কেন অনৈক্য আর সংঘাতের আশঙ্কা। এটি গতকাল আপনাদের দলের থেকে আশঙ্কাটা প্রকাশ করা হয়েছে। এই আশঙ্কাটা কেন আসলে, এবং অনৈক্য এবং আশঙ্কাটা কেন আপনারা করছেন? ধন্যবাদ। এটা আসলে খুব জেনারিক এক্সপেকটেশন আর কি। ব্যাপারটা এরকম না যে প্রচুর অনৈক্য আছে এবং প্রচুর সংকট তৈরি হচ্ছে অথবা আশঙ্কিত হওয়ার মতো দেশের সিচুয়েশন খুব খারাপ, ব্যাপারটা তা না। এটা একটা জেনারিক টার্মে বলা হচ্ছে এই ধরনের সিচুয়েশন যেন সামনে না তৈরি হয়, এই আচরণটা যেন রাজনৈতিক দলগুলো করে এখন থেকে। ব্যাপারটা এই সেন্সে পড়তে হবে আর কি। বাংলাদেশে আমরা গত 16 বছরের ফ্যাসিবাদী আমলে যেই বাস্তবতার ভিতরে বাস করেছি, সেখানে আমরা সবাই সিঙ্গুলার ওপিনিয়নে অভ্যস্ত যে শেখ হাসিনা কি বলছে। এই জন্য দেখবেন যে রোড অ্যাক্সিডেন্টে একটা বাচ্চা মারা গেছে, বাবা বলছে শেখ হাসিনার কাছে বিচার চাই। আগুনে পুড়ে পুরান ঢাকাতে একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে মানুষ মারা গেছে, মানুষ শেখ হাসিনার কাছে বিচার চাচ্ছে। একটা জমিদারি বন্দোবস্ত ছিল এখানে, রাজা রানীর দেশ শাসন চলছে। সেখানে গণভবন কি বলছে, কালো কোট পরা শত শত পেঙ্গুইনরা কি বলছে, অবৈধ সংসদ যারা দখল করেছিল। তো ডেমোক্রেসির একটা যে বৈশিষ্ট্য আছে যে আমি 100 জন রাজনৈতিক নেতা কর্মী 100টা মতামত দিতে পারবে, এর ভিতরে কোনো সমস্যা নাই। ইস্যু হচ্ছে আপনি এটা যৌক্তিকতা তুলে ধরতে পারছেন কিনা, এবং এই মতামত দেওয়ার পরে আবার সময় আসতে পারে 2 সপ্তাহ 2 মাস পরে আপনি আবার মত পরিবর্তন করবেন, কারণ নতুন ইনফরমেশন আসছে, নতুন এভিডেন্স আসছে। তো এই যখন ভিন্ন মত হয় কোনো বিষয় নিয়ে, অথবা একই দলের 10 জন নেতা 10 রকম বক্তব্য দিচ্ছে, অথবা একই দলের 2 জন নেতা 2 রকম বক্তব্য দিচ্ছে, অথবা 2টা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা 2 রকম মন্তব্য করছে, তখন মনে হচ্ছে যে এই মনে হয় সংকট তৈরি হয়ে গেল, এই মনে হয় দেশে ব্যাপক অনৈক্য বিভেদ তৈরি হয়ে গেছে। ব্যাপারটা আসলে তা না, ব্যাপারটা এমনই হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেই ফেনোমেনা থেকে অভ্যস্ত হয়ে গেছি আর কি, যে আসলে মত একটা, আসলে ভিন্ন মত নাই দেশে। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে দেশে ফান্ডামেন্টালি কোনো অনৈক্য, আশঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা, বিভেদ কিছুই নাই। এক্সাম্পল দিয়ে দিই আপনাকে, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান লেড ডিসইনফরমেশন মিসইনফরমেশন ক্যাম্পেইন যখন চলছে ব্যাপক হারে, প্রপাগান্ডা, গতকালকে একটা তৈরি হয়েছে। তো সেই জায়গাতে আপনি দেখলেন যে আমাদের দিল্লিতে আমাদের হাইকমিশন, কলকাতা হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়েছে, এবং আপনার আগরতলা হাইকমিশনকে অ্যাটাক করা হয়েছে, তার পতাকা ভাঙচুর করা, প্রেমিসিস ভাঙচুর করার ঘটনা ঘটেছে। ইসকনের ঘটনাটা তখন ঘটেছে প্রায় একই সময়ে, আপনার চিটং একজন আইনজীবীকে জবাই করে হত্যা করা হলো। তো সব মিলিয়ে তখন আপনার ফরেন সার্ভিস একাডেমিতে কিন্তু রাজনৈতিক দলগুলোকে ডাকলেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের, এবং সে মিটিংয়ে আমিও ছিলাম। তো সেই জায়গাতে দেখেন যে এত বিভেদ, এত অনৈক্য যদি সত্যিই থেকে থাকে, তাহলে 53টা রাজনৈতিক দলের নেতারা গিয়ে কেন এক ভাষায় কথা বললেন? আমার স্বাধীনতার প্রশ্নে, আমার সার্বভৌমত্বের প্রশ্নে, আমার আত্মমর্যাদার প্রশ্ন, আমার জাতীয় স্বার্থের প্রশ্ন, আমার বিদেশ নীতি, আমার প্রতিরক্ষা নীতি, ফান্ডামেন্টালি মোটা দাগে এই জায়গাগুলোতে সবাই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রেখেছেন, এবং তারা বলেছেন যে প্রফেসর ইউনূস দেশের স্বার্থে যেটা ভালো মনে করবেন আমরা এটার সাথে একমত। তাহলে বের হয়ে এসে তো আবার ইউনূস সরকারের সমালোচনা করছেন, তিনি সংস্কারে এটা করছেন না কেন, তিনি ভ্যাট বাড়াচ্ছেন কেন, তিনি ল অর্ডার সিচুয়েশন হ্যান্ডেল করতে পারছেন না কেন। এর মানে কি আমরা ওখান থেকে সরে আসছি? না, সরে আসে নাই। সমালোচনা থাকবেই, যৌক্তিক সমালোচনা। তাহলে বুঝতে হবে যে রাষ্ট্রে রাজনৈতিক দল এবং অংশীজনরা কোন কোন জায়গায় সবসময় একমত থাকবে, আর কোন কোন জায়গায় কন্টিনিউয়াসলি তারা দ্বিমত করবে। তো মোটা দাগে একটি দ্বিমত আমরা দেখছি, যেটা সংস্কার এবং নির্বাচনের ক্ষেত্রে। না, মোটা দাগে দ্বিমত এটা খুব মানে সংকট বলতে পারবেন না, দ্বিমত তো থাকতেই হবে। না, নির্বাচন হবে কি হবে না সেটির একটি প্রশ্ন কিন্তু আছে। যেমন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সংস্কার, ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিতে হবে, এবং আবার সঙ্গে আছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি। তারা বলছে যে গণপরিষদ নির্বাচন আগে হতে হবে, তারপরে জাতীয় নির্বাচন। এই যে টানা দোটানা একটি অবস্থা কিন্তু চলছে,
এটার ভিতরে মতামত দেখতেছি আর কি, যে দুইটা শক্তিশালী মতামত আছে, এবং এই মতামতের জায়গাটা হচ্ছে যে গত 16 বছরের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটা চালিয়ে যাওয়া এবং এটাকে পতন ঘটানোর পিছনে মোটা দাগে দুইটা শক্তি কাজ করেছে। একটা শক্তি হচ্ছে রাজনৈতিক দলগুলো, যারা গত 16, 17, 18 বছর থেকে ভোট চাই, নির্বাচন চাই, গণতন্ত্র চাই, সুষ্ঠু নির্বাচন হবে, এগুলো দাবি করে আসছে। বিএনপি হুটহাট করেই বলছে না যে নির্বাচন দেন। সে 17-18 বছর থেকেই এই দাবিটা তুলছে, এবং এটা খুব ন্যায্য দাবি তার জায়গা থেকে। সে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, 18-19 বছর থেকে সে সরকারে নাই। অতএব টেকনিক্যালি যদি আগের রোটেশনটা চলতো, এতদিনে তার 10 বছরের একটা টার্ম পূরণ হয়ে যাইত দুইবার রোটেট করে করে। তাহলে সেই জায়গায় সে তো নির্বাচন চাইতেই পারে, তার তো এটা ন্যায্যতা আছে, তার একটা পাওয়ার পলিটিক্স আছে, সে একটা বিশাল ক্রাউডকে ম্যানেজ করে সারা দেশে, যাদের ক্ষমতার অ্যাসপিরেশন আকাঙ্ক্ষা আছে ইউনিয়ন পরিষদে, উপজেলায়, পৌরসভায়, সিটি কর্পোরেশনে। তো এগুলো তো আমরা অস্বীকার করতে পারবো না, এবং তারা এই গণ অভ্যুত্থানের একটা বড় স্টেক হোল্ডার। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ছাত্ররা, যারা জুন, জুলাই, আগস্টে এসে গোলটা দিয়েছে। সে খেলেছে কম, কিন্তু সে ডিসাইসিভলি খেলছে। 3 মিনিট খেলে সে গোল দিচ্ছে, টিমকে জিতায় দিচ্ছে, এবং 3 মিনিটের মেসিরাও বাংলাদেশের নায়ক এখন। অতএব এই দুই নায়ক এবং দুই স্টেক হোল্ডারকে ইকুয়ালি রেসপেক্ট করতে হবে আমাদেরকে। কার ভূমিকা বেশি আর কার ভূমিকা কম এইটা না, এটা মাত্রার আলাপ না, এটা হচ্ছে অবদানের আলাপ, যে সবাই কালেকটিভলি এই কাজটা ঘটিয়েছেন। তো সেইখানে দাবিগুলো দেখেন, ছাত্র জনতার দাবিগুলো দেখেন, দেয়ালে দেয়ালে কী লেখা আছে। দেয়ালে কোথাও দেয়াল লিখন পাবেন না যে অবিলম্বে নির্বাচন দেন, সংস্কার চাই না, দ্রুত নির্বাচন চাই, ডিসেম্বরে রোডম্যাপ ঘোষণা করেন, নির্বাচন হইলে 5ই আগস্ট হইতে হবে। দেখেন তো কোনো দেয়াল লিখন আছে কিনা? আমি কোনো দেয়াল লিখন দেখি না এরকম দেয়াল লিখন। তাহলে দেয়াল লিখনে কি আছে? আমি বাংলাদেশ 2 চাই। শহীদ আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। অতএব নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ তুলেছে তারা বলছে যে ফ্যাসিবাদী বন্দোবস্ত যেন আবার ফিরে না আসে। তাহলে সেই জায়গাতে তার আকাঙ্ক্ষাও তো গুরুত্বপূর্ণ। যিনি নির্বাচন চাচ্ছেন তার আকাঙ্ক্ষা যেমন গুরুত্বপূর্ণ, যিনি নির্বাচনের বাইরে ভিন্ন কিছু চাচ্ছেন তার আকাঙ্ক্ষাটাও গুরুত্বপূর্ণ। এবং এই সংখ্যাটা হচ্ছে বাংলাদেশের জনগোষ্ঠীর 65%, যাদের বয়স 35-40-এর নিচে। এই জন্যই বলছিলাম যে এক জায়গায় আসলে আসা উচিত, সেই জায়গাটা দেখছি। আমি মনিরা শারমিনের কাছে যেতে চাচ্ছি যে এই এক জায়গায় হওয়ার কি উপায় আছে আসলে? মানে কাউকে না কাউকে তো ছাড় দিতে হবে, হয় বিএনপির দিক থেকে অথবা জাতীয় নাগরিক পার্টির দিক থেকে। তা না হলে হয়তো একটা ওই যে অনৈক্যের কথা আসছে, সংঘাতের বিষয়টি আসছে। আপনি কি মনে করেন? জি, আসলে দেখেন, যেই আপনি একটা মতৈক্যের কথা বলছেন বা ছাড় দেওয়ার প্রশ্ন বলছেন, আমার মনে হয় যে এখানে আসলে ছাড় দেওয়ার প্রশ্নের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা আসলে একটা রাষ্ট্রের গুণগত পরিবর্তন চাই কিনা। দেখেন, এমন কিন্তু না যে বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কখনোই এই সংস্কারটা চায়নি, এটা কিন্তু এরকম না। আমরা যখন দেখেছি গত 17 বছর আমরা যখন ছাত্র রাজনীতি করেছি ক্যাম্পাসে, তখন কিন্তু বিএনপির বড় দল হিসেবে তাদের যে স্ট্রাগলটা, তারা কিন্তু তখন রাষ্ট্রের গুণগত পরিবর্তন চেয়েছে। তারা রাষ্ট্রের বিভিন্ন সংস্কারের কথা বলেছে, তারা বলেছে আরপিও সংশোধনের কথা বলেছে, তখন কিন্তু তারা এই সংস্কারগুলো চেয়েছে। কিন্তু আমরা যেটা দেখছি যে 5 আগস্টের পরে তাদের চাওয়াতেও একটা পরিবর্তন এসছে, এবং তারা আসলে এখানে নির্বাচন নিয়ে কিন্তু আমার মনে হয় যে কোনো রাজনৈতিক দলের মধ্যেই কোনো আসলে নির্বাচন হবে না, বা আগে কোনটা হবে সেই প্রশ্নটা আসছে যে গণপরিষদ নির্বাচন আগে হবে না জাতীয় নির্বাচন আগে হবে। জি, আমি ওই সংস্কারের থেকে নির্বাচনের দিকে আসছি। সংস্কার কিন্তু এবং সংস্কার এবং নির্বাচনকেও কিন্তু আসলে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা পরিকল্পনা এবং একটা আভাস আমরা দেখতে পাই। তো আসলে এখানে সংস্কার এবং নির্বাচনের মধ্যে কিন্তু আসলে মুখোমুখি কোনো অবস্থান নেই, এবং সংস্কারেরই একটা আউটপুট হবে হচ্ছে নির্বাচন। কারণ আপনি যখন একটা সুষ্ঠু নির্বাচন করতে গেলে যেই কম্পোনেন্টগুলোতে আমাদের নজর দিতে হবে, যে আইন শৃঙ্খলা বাহিনী, যেই আমলাতন্ত্র, এই একই আমলাতন্ত্র দিয়ে, এই একই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আমরা কিছুদিন আগেও দেখেছি যেই ধরনের একটা ছাত্রদের উপরে, ছাত্র জনতার উপরে যে ধরনের গুলি করা হলো এবং যে রকম আসলে নিপীড়ন করা হলো সাধারণ মানুষের উপরে, সেই আমলাতন্ত্রের উপরে কি এখন বিশ্বাস আছে? আমি জানি না যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা আসলে এই মুহূর্তেই নির্বাচন চাচ্ছেন বা কোনো সংস্কার ছাড়াই অনেক ক্ষেত্রে নির্বাচন চাচ্ছেন, এবং তাদের
তাদের থেকে কিন্তু খুব ভয়ঙ্কর কিছু কথাবার্তা স্ক্যাটারলি আসছে, যেমন এই সংস্কার আমরা মানব না, তারা যদি সংস্কার করে সেটা আমরা ক্ষমতায় গিয়ে পরিবর্তন করে দিব। ব্যাপারটা কিন্তু 5 আগস্টের পরে এরকম হওয়ার কথা ছিল না। আপনি খেয়াল করে দেখবেন 5 আগস্টের পরে কিন্তু সকলেই একটা মতকের জায়গায় ছিল, এবং এই রাষ্ট্রে এই আপনি যদি বলেন যে ইউনূস সরকার যখন এসছে, ডক্টর ইউনূস যখন দায়িত্ব নিয়েছে, প্রত্যেকে কিন্তু ডক্টর ইউনূসকে সহযোগিতা করবে বলেই কিন্তু তারা আসলে এরকম করেই সহযোগিতা করারই কথা। কিন্তু সেই জায়গা থেকে আমরা মনে হচ্ছে যে সেই জায়গা থেকে একটু সরে আসতে দেখছি রাজনৈতিক দলগুলোকে। কিন্তু দেখেন, আমাদের আরেকটা বিষয় বুঝতে হবে যে বিএনপি, ফুয়াদ ভাই যেটা বললেন যে তাদের তো একটা স্ট্রাগল আছে, তারা হয়তো ক্ষমতায় চলে আসতেন, যদি আমরা একদম ক্ষমতার পালাবদল যদি নিয়মিত হতো তাহলে সেক্ষেত্রে হয়তো তারা ক্ষমতায় থাকতেন। তো কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে যে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা এত বছর ছিল, একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা এত বছর ছিল, স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থেকে রাজপথে আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন চাওয়াটা একরকম, এবং একটা অভ্যুত্থান হয়ে গেছে বাংলাদেশে ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে, এবং ছাত্র জনতার এটার জন্য জীবন দিতে হয়েছে। তারপরে কিন্তু শুধু নির্বাচন চাওয়াটা আরেক রকম, সেটা শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠা করে ব্যাপারটা কিন্তু এমন নয়। কারণ যখন একটা ফ্যাসিবাদী ব্যবস্থায় একটা সরকার পতিত হয়েছে এবং ব্যবস্থাটা ভেঙে, মানে ব্যবস্থাটা ভাঙার জন্য এত মানুষ আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, যেটা মানে কেউ কিন্তু আসলে কখন আন্দোলনের সময় বলে নাই যে শুধু একটা নির্বাচনের জন্য এই আন্দোলনটা, কেউ বলে নাই যে এই অভ্যুত্থানটা শুধুমাত্র নির্বাচনের জন্য। কারণ এইটা তো আমরা বহু বছর, আমরা যখন ছাত্র রাজনীতি করে আসছি, আমরা 2018 সাল থেকে বলছি, যখন আমরা নিরাপদ সড়ক আন্দোলন করেছি, তখন আপনার মনে থাকার কথা আমরা কিন্তু ব্যারিকেড দিয়ে লিখে রেখেছি রাষ্ট্রের মেরামত চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। সুতরাং এই জিনিস, এই সংস্কার, এই রাষ্ট্রের মেরামত, এই রাষ্ট্রের গুণগত পরিবর্তন বিষয়টা একদমই নতুন না। এবং আমরা যেটা বলছি গণপরিষদের কথা, এটাও কেন বলছি দেখেন, আমরা বলছি যে 2.0 বাংলাদেশ, নতুন বাংলাদেশ, এই সেকেন্ড রিপাবলিক, কথাগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একই ব্যাপার। এখন এই কথাগুলো কেন বলছি, কারণ বিএনপি বা অন্যান্য যারা রাজনৈতিক দলরা আছে, যারা আসলে এই মুহূর্তেই নির্বাচন চাচ্ছে এবং শুধুমাত্র নির্বাচনী গণতন্ত্র পুনরুদ্ধারের একটা টোকেন হিসেবে দেখছেন, তাদের যেই জায়গাটাতে মনে হয় একটু মিস হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশে এত বড় একটা পরিবর্তন হয়ে গেছে এবং এই নতুন বাংলাদেশটা তারা আসলে ধরতে পারছে না। এবং তরুণদের যে আকাঙ্ক্ষা, যে স্বৈরতন্ত্রের মধ্যে থেকে এত বছর আমরা থেকে, যখন আমরা নিজেদের মতামত প্রকাশ করতে পারিনি, ভিন্ন মত হলে আমরা ট্যাগিংয়ের শিকার হয়েছি, সেখান থেকে যে একটা নতুন জায়গায় আমরা আসছি, এই যে এখন অনেক ক্ষেত্রে আপনারা বলছেন যে অনেক অস্থিতিশীলতা দেখছি, সরকার বেগ পাচ্ছে সেটা হয়তো ট্যাকেল দিতে, আইন শৃঙ্খলার অবনতি, দেখেন এই সব কিছু কিন্তু আমরা বলতে পারছি এবং বিভিন্ন মতামত একসাথে আসছে, মনে হচ্ছে একটা কেওস লেগে যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু এই সবাই কিন্তু তৎপর, সবাই কিন্তু উদ্বিগ্ন, কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা গত 17 বছর দেখি নাই, শুধুমাত্র আমরা এক দিক থেকে ওয়ান চ্যানেল থেকে কথাবার্তা শুনেছি। সুতরাং এই জায়গাতে আমাদের মনে হচ্ছে যে না, হয়তো একটা সংকট তৈরি হচ্ছে, একটা মতানৈক্যর জায়গা তৈরি হচ্ছে, একটা হয়তো বিভেদের জায়গা তৈরি হচ্ছে। আসলে কিন্তু ব্যাপারটা না, সবাই কিন্তু রাষ্ট্রের একটা সুন্দর জায়গা, একটা নতুন বাংলাদেশ, একটা ভালো বাংলাদেশের আকাঙ্ক্ষাতেই আছে। সেই জন্য আমরা বলছি যে নির্বাচন প্রশ্নে আমাদের কিন্তু কোনো দ্বিমত নাই, এবং নির্বাচনের সময়ের ক্ষেত্রেও যেটা ডক্টর ইউনূস বলেছেন যে আসলে একটা জুলাই সনদের কথা বলেছেন এবং সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে আসার পরে তারপরে একটা নির্বাচনের কথা বলছেন। আমাদের শুধু একটাই ব্যাপার আমাদের চাওয়া, সেটা হচ্ছে এটা গণপরিষদ নির্বাচন হতে হবে। এবং আমরা কিন্তু বলেছি, মানে সিস্টেমেটিক্যালি যদি আমরা বলি, সেটা 2টা নির্বাচনের কথা আমরা বলেছি, যে গণপরিষদ নির্বাচন তারপরে জাতীয় সংসদ। কিন্তু দেখেন এই জায়গা থেকে কিন্তু আমরা সরেও এসেছি, আমরা বলেছি যে এই 2টো নির্বাচন একটা নির্বাচনের মধ্যেই হওয়া সম্ভব। কিন্তু এই যে এইটা অস্বীকার করার জো নাই যে স্বৈরতন্ত্র থেকে আমরা গণতন্ত্রের দিকে যাত্রা, এই গণতন্ত্রের দিকে যাত্রার কারণে আমরা বলছি যে গণপরিষদ নির্বাচন হতে হবে। এবং এটা কিন্তু আমরা কিন্তু এটাও বলছি না যে এটা 72-এর মতো একটা সিলেক্টেড গণপরিষদ, আমরা বলছি যে এটা ইলেক্টেড হোক এবং তারা নির্বাচনটা সংস্কার করুক, এবং তারা আসলে সংবিধানটা সংস্কার করুক, এবং সংবিধান সংস্কারের মাধ্যমে এরপরেই তারা আবার নিজেদের আইনসভায় নিয়ে যাক এবং তারা তখন সরকার পরিচালনা করুক। সেই বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা বুঝতে পেরেছি। আপনি কি মনিরার সঙ্গে একমত যে আসলে নির্বাচনী গণতন্ত্রে পুনরুদ্ধারের টোকেন হতে পারে? এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন, যেটি প্রশ্ন নয়, সংস্কার বিষয়ে মতামত চাওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর। আপনি যতদূর জানি এবি পার্টি মতামত জানিয়েছে। বড় যে রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি যারা এখন আছেন, তারা এখনো পর্যন্ত মতামত জানাননি।
বিএনপি বলছে তারা 31 দফার আলোকে মতামত দেবেন, আর জামায়াত সবসময় আগে যেটি বলেছে সংখ্যানুপাতিক হারে নির্বাচনের কথা বলেছেন। আর নাগরিক পার্টি যেটি বলছেন, মনিরা বললেন যে আগে গণপরিষদ নির্বাচন হতে হবে। আপনাদের অবস্থানটা কি আসলে? আপনাদের সুপারিশটা কি? মোটা দাগে এর আগে যে 5-6টা কমিশনে আমরা যে সুপারিশ দিয়েছি, একই ধরনের কথাবার্তাগুলো ওখানে আবার বলা ছিল, আমাদের মতামত আবার দিয়েছি। নির্বাচনের ব্যাপারে মনিরা যেটা বলেছে এটা হচ্ছে আলোচনার ব্যাপার আর কি, এবং এখানে ঐক্যমত হওয়া সম্ভব যদি আমরা সবাই গুড ফেইথে কাজ করি ন্যাশনাল ইন্টারেস্টে। অনেক সময় যেটা দেখা যায় যে জাতীয় স্বার্থের প্রশ্ন যখন আসে তখন আমরা অনেক কম্প্রোমাইজড হয়ে যাই না। তো সেই জায়গাতে আমাদের প্রত্যাশা হচ্ছে যে রাজনৈতিক দল এবং অংশীজনরা এবং ছাত্ররা মিলে এত বড় একটা ঐতিহাসিক ঘটনাটা ঘটিয়ে ফেলেছে, তারা এতটুকু স্যাক্রিফাইস অবশ্যই দেশের জন্য করতে পারবেন, এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে সেটা করা সম্ভব। যে একটা পার্লামেন্ট গঠিত হলে সেই পার্লামেন্টটা 6 মাস 1 বছরের জন্য গণপরিষদের রোল প্লে করবে। এখানে সরকারি দল বিরোধী দল কেউ থাকবে না, সবাই গণপরিষদ সদস্য। আর এরপরে হচ্ছে মেয়াদ শুরু হবে, তার হচ্ছে রেগুলার পার্লামেন্টের যে জব, এবং সেটা একমতের ভিত্তিতে করা সম্ভব। কারণ এটার পার্থক্যটা কেন হচ্ছে যে হয়তো বোঝার চেষ্টা করবেন অনেকে যে কি ডিফারেন্স হচ্ছে যে সংবিধানের আলোকে সংসদে পাশ করা যে কোনো আইন জুডিশিয়ারি যদি মনে করে, বিচার বিভাগ যদি মনে করে যে এইটা ন্যায্য না, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, অথবা সংবিধানের যে চেতনা অঙ্গীকার তার সাথে যায় না, তখন সেটাকে স্ট্রাইক আউট করে দিতে পারবে। কিন্তু গণপরিষদের সিদ্ধান্তকে সংবিধান কখনো স্ট্রাইক আউট করতে পারবে না, কারণ গণপরিষদই ইটসেলফ সংবিধান বানায়। তো সেই জায়গাতে এই সেফগার্ডটার জন্য গণপরিষদ দরকার। দ্বিতীয় যে কারণে দরকার, 72-এর সংবিধান নিয়ে যে বিতর্কটা তৈরি হয়েছে যে এইটা মানে পাকিস্তান মানে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্সের অধীনে নির্বাচিত সদস্যরা মিলে একটা স্বাধীন রাষ্ট্রের সংবিধান বানাতে পারেন কিনা। আপনার সংবিধানের কতখানি সংস্কার প্রয়োজন মনে করছেন? এবি পার্টির পক্ষ থেকে আমরা বলেছি এই সংবিধান ফেলে দিতে, কারণ আমরা পুনর্লিখনের পক্ষে। আমরা বোধ করছি ইটস ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশন। বাংলাদেশের সংবিধানে যা লেখা আছে পুরোটাই বাদ দিতে বলছেন? তাহলে তো অনেক কিছুই বাদ দিতে। পুনর্লিখন বলছি এই কারণে যে সংবিধানে যা লেখা আছে তার 90% সংবিধানের সূচি হওয়ার যোগ্য না। যেমন ধরেন রাষ্ট্রপতি কিভাবে হবে, প্রধানমন্ত্রী কিভাবে হবে, সংসদ কিভাবে গঠিত হবে, নির্বাচন কিভাবে হবে, কমিশন কিভাবে হবে, এগুলো হলো প্রসিডিউরাল ল। এটার জন্য আলাদা আইন থাকবে। সংবিধান হচ্ছে মাদার অ্যাক্ট, নীতি পজিশন আর কি, যে একটা রাষ্ট্র কিসের ভিত্তিতে চলবে। এবং এটা ছোট, মোটা দাগে খুব ছোট হওয়া দরকার, 8-10 পৃষ্ঠার ভিতরে, যেখানে আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, আমাদের জুলাই গণ অভ্যুত্থানের ফরমান, এগুলোকে ইনক্লুড করে মোটা দাগে একটা ফ্রেম থাকবে। এটা একটা ইউনিটারিয়ান স্টেট, এখানে একটা সংসদ থাকবে, একটা জুডিশিয়ারি থাকবে, এরকম আপনি 15-20টা আর্টিকেল দিয়ে সংবিধানটা ফ্রেম করে ফেলা সম্ভব। এবং এখন যেটা সংবিধান আছে এটা আইনের বই হয়ে গেছে, এটা সংবিধান না। এই জন্য বারবার আমরা বলেছি যে ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশন, এটা ফেলে দিতে হবে। ফেলে দেওয়া মানে কি কন্টেন্টস ফেলে দেওয়া? না, কন্টেন্ট ফেলে দেওয়া না। কারণ আপনি একটা মানবাধিকার, ধরেন মৌলিক মানবাধিকার একটা চ্যাপ্টার আছে, এখন আমরা তো অলরেডি মানবাধিকারের সনদে স্বাক্ষর করা, তাহলে আমাদের প্রত্যেকটা মৌলিক মানবাধিকার, খাদ্য, বস্ত্র, হাবি যাবে, এটা সেটা আলাদা আলাদা প্রভিশন লাগবে কেন? আপনি শুধু একটা লাইন সেখানে লিখে দিবেন, আন্তর্জাতিক মানবাধিকারের সকল সনদকে বাস্তবায়ন করবার জন্য এই রাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ। শেষ, একটা লাইনে আপনার টোটাল চ্যাপ্টার আপনি ফেলে দিতে পারছেন। তো এইভাবে অনেকগুলো বিষয় আছে যেগুলো আসলে সংবিধানে থাকার কোনো প্রয়োজন নাই। এটা মানে আজগুবি বইতে পরিণত হয়েছে। প্লাস হচ্ছে ফ্রেমিংয়ের প্রবলেম, যেটা বলছিলাম যে 70-এর পাকিস্তান গণপরিষদ অথবা পাকিস্তান মানে ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যরা স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র সংবিধান বানাতে পারেন না। তারা একটা মারাত্মক ভুল করছেন, ফাইন। 72-এর নভেম্বরে যখন আপনি সংবিধান বানালেন, রেফারেন্ডামে দিলেন না কেন? জনগণের মতামত নিতেন। আমি একটা ভুল কাজ করছি যে এখন আমি জনগণের মত নিচ্ছি। এটা 3য় দফা, এটা সংশোধনের সুযোগ পাইলাম আমরা 73-এর মার্চে নির্বাচনের সময়। আওয়ামী লীগ এটা ম্যানিফেস্টো নিয়ে পাবলিকে যেতে পারতো যে আমরা একটা সংবিধান বানাইছি গত বছর, আমরা রেফারেন্ডাম করতে পারি নাই, গণপরিষদ নির্বাচন করতে পারি নাই, বাট এখন আপনাদের কাছ থেকে আমরা এটা সম্মতি চাচ্ছি, এটার বৈধতার ব্যাপারে আপনারা মতামত দেন। ইলেকশন ম্যানিফেস্টোতে আওয়ামী লীগ এটা রেজ করে নাই। তাহলে এই রকম একটা সংবিধান দিন শেষে 4th অ্যামেন্ডমেন্টে তো পরিণত হবে। তার শাসন কাঠামোর যে গঠন, একবার প্রধানমন্ত্রী, একবার প্রেসিডেন্ট,
একবার সেটা হয়, ওইটা হয়, জাতীয় দল করছে, বাকশাল করছে। মানে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী একটা দলের এক অংশ 3.5 বছরের মাথায় দেশে মুক্তিযুদ্ধের সকল চেতনাকে মাটি দিয়ে ফেলছে চতুর্থ সংশোধনীর মাধ্যমে। তাহলে এই সংবিধানটা তো তার জন্মই তার আজন্ম পাপ। তা তো সংশোধন করবার যে জায়গা সেগুলো সব বারবার আমরা মিস করেছি। তো সেখানে আমাদের পক্ষ থেকে এবং ছাত্র নেতৃবৃন্দরা যারা এনসিপির পক্ষ থেকে নেতৃবৃন্দরা যেটা বলেছেন যে সংবিধান ঢেলে সাজাতে হবে। কোন ফর্মে করবেন আমরা একমত হই। যদি কেউ মনে করেন যে না আপনি এখানে সেখানে সংশোধনী করবেন, কিন্তু এত পরিমাণ সংশোধনী করতে হবে, আপনার এত পরিমাণ মানে মলম দিতে হবে ছিটা গায়ে, এরপর এটা শরীর থাকবে না। এই জন্য সুন্দর হবে যদি আমরা সবাই মিলে একটা ছোট্ট সংবিধানে একমত হই, এবং এটা সহজ। অনেক সংশোধনীতে একমত হওয়া সহজ না। ওটা নির্বাচিত ল্যান্ডস্লাইড গভর্নমেন্ট যদি কোনোদিন আসে তারা সিরিয়াস রিফর্মে যাবে, কিন্তু আমরা মোটা দাগে কিছু মূলনীতিতে একমত হইতে পারবো। বিএনপি বোধহয় সেই কথাটাই বলছে যে নির্বাচিত সরকারে সেই সংবিধান সংস্কার করবে আর কি। কিন্তু সে আসলে সংবিধানের ব্যাপারে মানে কোনো মানে ফান্ডামেন্টালি প্রসেস কি হবে এটার ব্যাপারে সে মতামত হচ্ছে নির্বাচনের পরে। তো এটার ব্যাপারে সে এখন কোনো সংস্কার মতামত দিবে না অথবা দিতে চাচ্ছে না, সে বলছে আর কি। মনিরা শারমিন, আপনারা কি মনে করেন? দেখুন, আমাদের বিষয়টা হচ্ছে যে এই যে যারা বলছে যে সংস্কার চায় না বা তারা আসলে নির্বাচিত হয়ে আসার পরে সংবিধান হয়তো সংস্কার করবে, তো আমাদের কথা হচ্ছে যে যখন বিএনপি আসলে সংস্কার প্রস্তাবনা দিয়েছে, সংবিধান সংস্কার প্রস্তাবনা, সেখানে 62টি তারা সংস্কার চেয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে ওনারাও সংস্কার চান, তাহলে সেটা কেন সকলের এই যে ঐক্যের কথা বলছি, ওনারাই ঐক্যের ফাটলের কথা বলছে। তো আমাদের তো এই জায়গাতে কিছু ফান্ডামেন্টাল জায়গাতে তো একমত হতে অসুবিধা নেই, সেটা তো সকল পক্ষের। ওনারাও কিন্তু এমন যদি হতো যে ওনারা মনেই করছেন না যে সংবিধানের আসলে কোনো অসুবিধা আছে, ওনারাও মনে করছেন সংবিধানে অসুবিধা আছে, তাহলে সেখানে আসলে সকলের ঐকমত্যের ভিত্তিতে। এবং ওনারা আরেকটা কথা বলছেন যে বারবার করে ডক্টর ইউনূস সরকারের হচ্ছে এই ম্যান্ডেটটা নাই, এবং নির্বাচিত সরকারের ম্যান্ডেটের আলাপে ওনারা যাচ্ছেন যে নির্বাচিত সরকারের এই ম্যান্ডেট আছে যে কোনো বিষয়ে সংবিধান সংস্কার থেকে শুরু করে সব কিছু করা। তো আমার তো মনে হয় যে অন্তত অন্যান্য সকল যত রাজনৈতিক দলগুলো এবং বিভিন্নভাবে মানে নির্বাচনের মাধ্যমে যারা মানে সরকারে এসছে, সবচেয়ে বেশি ম্যান্ডেট আছে হচ্ছে ডক্টর ইউনূস সরকারের, কারণ এটি ছাত্র জনতা এবং সকল রাজনৈতিক দলের কিন্তু একরকমের ভালো ধরনের সমর্থন, মানে এর থেকে বেশি সমর্থন পেয়ে কোনো সরকার বাংলাদেশে এসছে কিনা আমার সন্দেহ। সুতরাং আমাদের কথা হচ্ছে এই মুহূর্তে আসলে এই ঐকমত্যের জায়গায় আসা উচিত, এবং সেখানে সরকারের পক্ষ থেকে কোনো আন্তরিকতার অভাব আছে এরকম আমার মনে হয়নি, কারণ সেটার জন্য কিন্তু মানে সেই জায়গা থেকে চেষ্টা করছে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, দেখেন এই যে জুলাই সনদের কথা বলা হচ্ছে, এই সকলের সংস্কার, এখন যে চেকলিস্টটা আমাদের সবাইকে দেয়া হয়েছে, কে আসলে কোন বিষয়ে কোন সংস্কারে একমত, কে কোন সংস্কারে একমত না, ডক্টর ইউনূস কিন্তু সুন্দর একটা কথা বলেছেন যে এটা হচ্ছে ইট উইল বি ভিজিবল টু অল, সাধারণ মানুষ বুঝতে পারবে যে কে কোন রাজনৈতিক দল কোন সংস্কারে এখন একমত, কে কতটুকু সংস্কার চাচ্ছে, কেন চাচ্ছেন না, এবং কোনটাতে পুরোপুরি একমত, কোনটাতে আংশিক একমত। এটা কিন্তু জনগণের, এই যে নির্বাচনের কথা আমরা বলছি, জনগণের মূল্যায়নের জায়গা তো আমরা কখনো রাখি নাই। আমরা বাংলাদেশের জনগণ যারা, তাদের সবসময় অশিক্ষিত, তারা কিছু বোঝে না, তারা রাজনীতি বোঝে না, এরকম করে ট্রিট করে এসেছি। সুতরাং এবং রাজনৈতিক দলগুলো কিন্তু খুবই ট্রিকিভাবে জনগণকে এই শিক্ষিত করেনি, রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করা সেটা তারা করেনি, কখনো বাংলাদেশের মানুষকে ভোটারই তৈরি করেনি, ভোটার হিসেবে তৈরি করেনি। আপনি গ্রামে যাবেন, একটা চায়ের বদলে ভোট কেনা যায়। সুতরাং এই ধরনের যখন রাজনৈতিকভাবে তারা এত অশিক্ষিত করে রেখেছে বাংলাদেশের মানুষকে, এবং এখনও তারা বিভিন্ন সময় তারা বলছে যে বাংলাদেশের মানুষ সংস্কারের কি বোঝে, বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ সেকেন্ড রিপাবলিকের কথা কি বোঝে, কিন্তু ওনারা এটা বুঝতে চান না যে ওনাদের থেকে রাজনীতি বাংলাদেশের মানুষ ভালো বোঝে, এবং একজন রিকশাওয়ালাও তার থেকে ভালো বোঝে। এখন একটা রিকশাওয়ালা চায় না যে তার ছেলে আবার রিকশাওয়ালা হোক, একজন কৃষক চান না যে তার ছেলের আবার কৃষিকাজ করতে হোক। তাদের স্বপ্ন হচ্ছে তার ছেলে বা মেয়ে তারা যাতে এই বাংলাদেশে, এই রাষ্ট্রের যা যা একটা নাগরিক হিসেবে পাওয়ার কথা সুবিধা, সেই সুবিধাগুলো যাতে পায়, অ্যাভেইল করতে পারে, এইটা হচ্ছে সেই মানুষের আসলে প্রত্যাশা। তো সেই জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সংস্কারের ব্যাপারে অনীহা এবং এই ঐকমত্যের ব্যাপারে অনীহা কিন্তু জনমনে একটা বিভ্রান্তি এবং একটা সন্দেহের সৃষ্টি করবে, এবং জনগণকে তো আসলে ওই জায়গাটা দিতে হবে। এই জুলাই সনদের মাধ্যমে জনগণ কিন্তু সেই জায়গাটা পাবে, তাদের মূল্যায়নের জায়গাটা পাবে। আমি একটা দলকে ভোট দিব, আমি কেন
কেন ভোট দিব, সে আমার জন্য কোন সংস্কারটা হাজির করবে এবং কোনটাতে সে একমত না, এটা তো জনগণের মূল্যায়নের ব্যাপার। মানুষকে এই জিনিসগুলো আরো বেশি বোঝাতে হবে, মানুষের কাছে আরো বেশি যেতে হবে। একদম। আমাদের একটু বিরতি নিতে হচ্ছে, বিরতির পর একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21-এর রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং মনিরা শারমিন। বিরতির যাবার আগে সংস্কার নিয়ে বেশ কিছু কথা বলছিলাম। এটিও একটি সংস্কারের বিষয়। হয়তো রাজনৈতিক দলের আয় ব্যয় নিয়ে সম্প্রতি কথা এসেছে, প্রশ্ন এসেছে যে এই বিষয়ে আসলে স্বচ্ছতা, যারা কারা পৃষ্ঠপোষকতা করছেন, কারা অর্থায়ন করছেন, এই বিষয়টি পরিষ্কার থাকা উচিত, যেটি আগে আমরা কখনো দেখিনি। আসার কথা যে এই প্রশ্নটি আবার উঠছে নতুন করে। আপনি কি মনে করেন, আসলে স্বচ্ছ থাকা উচিত কি না? হ্যাঁ, বটেই থাকা উচিত। আমরা এত এত সংস্কার নিয়ে কথা বলছি, এত এত কমিশন নিয়ে কথা বলছি, রাজনৈতিক দলগুলো সংস্কারের বিভিন্ন দফা দফায় প্রস্তাব দিচ্ছে, কিন্তু যেটা মিসিং আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাজনৈতিক দলের সংস্কার। রাজনৈতিক দলগুলো আসলে নিজেরা পরিবর্তন হতে প্রস্তুত কিনা। 24 একটা বড় ঘটনা, বাংলাদেশের মনোজাগতিক পরিবর্তন তৈরি করে দিয়েছে। এবং এই যে বিশাল তরুণ জনগোষ্ঠী, 3.5 কোটি ভোটার, অথবা যদি ধরেন 65% জনগোষ্ঠী যার বয়স 35-এর নিচে, তারা কিন্তু ভিন্নভাবে চিন্তা করছে, ভাবছে। তো সেই জায়গাতে 71-ও কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছে। দেখেন আপনার 69-এর গণ অভ্যুত্থানে ছাত্রলীগ ঐতিহাসিক রোল প্লে করেছে। মুক্তিযুদ্ধে ছাত্রলীগের সে বেঙ্গল নিউক্লিয়াসের গ্রুপ যারা, এই অংশটা অ্যাক্টিভলি রোল প্লে করেছে। 72-এ যখন জাসদ হয়ে গেল, বাস্তবতা কি হয়ে গেছে? 72-73-এ ছাত্র ইউনিয়ন 60-এর দশকের মতো ক্যাম্পাসগুলো দাপিয়ে বেরিয়েছে, কিন্তু 73-এর পরে দেখেন সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে 70-এর দশকে 80-এর দশকে জাসদ ছাত্রলীগ দাপিয়ে বেরিয়েছে। তাহলে এই যে এক একটা ঐতিহাসিক ঘটনা জাতির মনস্তত্ত্ব বদলে দেয়, 24-ও কিন্তু জাতির মনস্তত্ত্ব বদলে দিয়েছে। যারা আমরা রাজনৈতিক কর্মী আছি, যারা রাজনৈতিক দল করেন, তাদের কিন্তু এই জায়গাটা সিরিয়াসলি মাথায় রাখতে হবে। যারা 24-কে ধারণ করতে পারবেন না, তার মনস্তত্ত্বকে, তারা আগামী দিন নাই হয়ে যাবেন। ছাত্ররাও তাই। ছাত্ররাও যদি মনে করে যে 24 থেকে সে গ্র্যাজুয়ালি দূরে সরে যাচ্ছে, তাহলে যেটা হবে, তারা একসময় নাই হয়ে যাবে। মুক্তিযুদ্ধ ব্যবসা করতে করতে যেভাবে আওয়ামী লীগ নাই হয়ে গেছে, ছাত্ররাও তাই হবে। তাই 24 কিন্তু আমাদের সকল রাজনৈতিক কর্মী এবং দলের জন্য টেস্টিং কেস হয়ে গেছে। সেই জায়গাতে রাজনৈতিক দলের সংস্কার একটা মোটা দাগে বড় জায়গা। এখন সংস্কার বলতে রাজনৈতিক দলে আসলে আমরা কি বুঝি? রাজনৈতিক দলের সংস্কারের প্রথম জায়গা হচ্ছে নেতা নির্বাচন, যে এই দলের প্রত্যেকটা ইউনিটে নেতা কিভাবে নির্বাচিত হচ্ছে, কি প্রসেসে হচ্ছে। এটাকে আমি প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দিচ্ছি, অমুক আহ্বায়ক, অমুক সদস্য সচিব, অমুক সভাপতি, অমুক সেক্রেটারি, অমুক সব, এটা জানিয়ে দিচ্ছি না এখানে সদস্যরা আছেন, ডেলিগেটরা আছেন, প্রত্যেক ইউনিটে ডেলিগেটরা ভোট দিচ্ছেন, কোন প্রসেসে চলছে? নেতা নির্বাচন। দ্বিতীয়ত হচ্ছে আপনার ফান্ডিং, একটা বড় জায়গা আর কি। আর তৃতীয়ত হচ্ছে সমালোচনা। তো দ্বিতীয় যে জায়গাটার ব্যাপারে দেখেছি যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো প্রায় 1-2টা ছাড়া, বাম এবং ডানে 1-2জন ছাড়া, মোটা দাগে যারা ক্ষমতায় ছিলেন, তারা কেউই ফান্ডিং সিচুয়েশনটাকে ভালোভাবে হ্যান্ডেল করেন নাই। এটা একটা টিপিক্যাল জমিদারি ফান্ডিং এর মডেলে চলে গেছে, অলিগার্কিক ফান্ডিং মডেল। বিগ কোম্পানিগুলোকে আপনি রাষ্ট্রের কাজ দেবেন, ও হাজার হাজার কোটি টাকা ওখান থেকে লুটপাট করবে, খাবে দাবে, 476 কোটি টাকা পার কিলোমিটারে রাস্তা বানাবে আপনার কক্সবাজার থেকে মাতারবাড়ি পর্যন্ত, আর ওই টাকা থেকে আবার আপনাকে 100 কোটি টাকা চাঁদা দেবে। সেই আশঙ্কাটাই কিন্তু আমাদের। আপনি 10টা ব্যাংক তাকে দিয়ে দিবেন, আবার এসালম আপনাকে ওই ব্যাংকের টাকা লুট করে আপনাকে বছরে বছরে এই প্রোগ্রামের টাকা দেবে, ওই প্রোগ্রামের টাকা দেবে, দেশে বিদেশে রাজনৈতিক নেতাদেরকে টাকা দিবে। তাহলে সেই জায়গাতে রাজনৈতিক দলের একটা বড় প্রাতিষ্ঠানিকীকরণ করা দরকার। এবং এই ক্ষেত্রে ইলেকশন কমিশনের একটা রোল আছে, যে আপনি যে আরপিও বানাচ্ছেন, শর্ত দিচ্ছেন, দেখবেন কিছু বোগাস শর্ত দেয়। এতগুলো কমিটি থাকতে হবে, এতগুলো অফিস থাকতে হবে। এতগুলো অফিস আমার থাকলো, অফিসে বসে আমি কি করব? চা পান বিড়ি সিগারেট খাবো, এখানে ক্রাম বোর্ড খেলবো, দাবা খেলবো, টিভি দেখবো, সিনেমা দেখবো, বাংলা সিনেমা। এই তো বাংলাদেশের পলিটিক্যাল পার্টির অফিস। তাহলে আপনি পার্টির কমিটি কিভাবে হবে, নেতা কিভাবে নির্বাচিত হবে, সেই ফরম্যাটের ব্যাপারে কোনো রিকোয়ারমেন্ট আপনি চাচ্ছেন না, চাপিয়ে দিচ্ছেন না।
এবং ইলেকশন কমিশনের রিফর্ম কমিশনে কিন্তু আমরাও সিরিয়াস কিছু প্রস্তাবনা দিয়েছি এগুলোর ব্যাপারে। স্যাডলি এগুলো তারা মাথায় নেন নাই। কিন্তু আর্থিক বিষয়টিতে আছে, আরপিওতে আছে যে এটি স্বচ্ছতার সঙ্গে করতে হবে রাজনৈতিক খুবই দলগুলোকে। vague আর কি। কিন্তু এটির কোনো দেখভাল করার বা কোনো অডিটের ব্যাপার কিছু নাই, এই একটা আছে জিনিসগুলোর অডিট নেই। আছে, আপনাকে বছর শেষে প্রত্যেকটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিকে আপনার অ্যানুয়াল রিটার্ন জমা দিতে হয়। ওইটা লামসাম সবাই একদিনে বৈশা টৈশা বানায় টানায় রিসিট জমা দিয়ে দেয়, এবং কিছু অবাস্তব খরচের হিসাব টিসাব ওখানে দেখা হয়। বড় দলগুলো এক একটা ইউনিটে তার থেকে বেশি টাকা খরচ করে আর কি সারা বছর তারা যে হিসাব দেখায়। তো সেই জায়গাতে হচ্ছে যে আপনার খরচের এই জায়গাগুলোর ব্যাপারে স্বচ্ছ নীতিমালা তৈরি করা দরকার, এবং মেম্বাররা টাকা দিবে একটা বড় ব্যাপার। বাংলাদেশে অস্বচ্ছতার একটা বড় জায়গা হচ্ছে আন্ডারগ্রাউন্ড যে লেনদেন হয়, আন্ডার দ্য টেবল যে লেনদেনটা হচ্ছে, এবং এখানে একটা বড় জায়গা হচ্ছে যে যারা টাকা দেন তারাও আবার রেজিস্টার করতে চান না টাকাটা, যে সে টাকাটা দিয়েছে, কারণ তার সিকিউরিটির কোশ্চেন আছে। যে কারণ সে ধরেন এক্স রেজিমের সময় ব্যবসা করছে, আপনি এক্স রেজিমের ওই পলিটিক্যাল পার্টিকে টাকা দিলেন, ওয়াই রেজিম আসলো, এখন ওয়াই রেজিমের পলিটিক্যাল পার্টি আবার আপনাকে এটা ভালোভাবে দেখবে কি? আচ্ছা, এখনো কি কি কেউ তারা ঢোকার চেষ্টা করছে বা তারা টাকা দিয়ে সহায়তা করছে এরকম একটা হ্যাঁ, কেন করবে না? আলোচনা কেন করবে না? শুনছি করলে কোনো আমরা। দোষ নাই তো, ফাইন। এটা নেগেটিভলি দেখার কিছু নাই তো। পলিটিক্যাল পার্টিকে সারা দুনিয়ায় আপনার ব্যবসায়ীরা টাকা পয়সা দেয়। বিষয় হচ্ছে এটা স্বচ্ছতাটা কিভাবে মেনটেন করবেন। টাকা দেওয়ার কোনো সমস্যা টাকা নাই। যে দিবে সে তো সুবিধা নিতে চাইবে, যে আমাকে একটু সুবিধা দিব। হ্যাঁ, কোনো সমস্যা নেই, সুবিধা নেক না, কোনো সমস্যা নাই। আপনি একটা ঠিকাদারি দিবেন তো, একটা 5,000 কোটি টাকার একটা রাস্তার কাজ দিবেন, দেন আপনাকে দেখতে হবে যে এই কোম্পানিটা এই কাজের জন্য সুইটেবল কিনা। আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন ভালোভাবে সেট করেন রাষ্ট্রের, সারা দুনিয়াতে এগুলো আছে। যে জিনিসটা আপনি বন্ধ করতে পারবেন না সেই জিনিসটা বন্ধ করার চেষ্টা করবেন না। আমাদেরকে রাষ্ট্রের জায়গা থেকে প্র্যাগম্যাটিক হইতে হবে। এটা মোরাল রিয়েলিটি না যে আপনি আপনার বাচ্চাকে যেভাবে শাসন করছেন, 2টার সময় তুমি 1 কাপ দুধ খাবা, 6টার সময় একটা ডিম সিদ্ধ খাবা, রাষ্ট্র এইভাবে ওয়ার্ক করে না। রাষ্ট্র যেটা করতে হবে যে আপনি যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো করছেন নীতিমালা প্রপারলি করেন, এবং যাকেই কাজ দিচ্ছেন সে এই কাজটা পাবার যোগ্য কিনা এতটুকু দেখেন, এবং তার কাছ থেকে কাজটা আবার বুঝে নেন, তারপরে আপনি তাকে কাজটা দেন, সমস্যা নাই তো। 5টা কম্পিটিং কোম্পানির মধ্য থেকে, যোগ্য কোম্পানির ভিতর থেকে আপনার পছন্দের একটা কোম্পানিকে আপনি একটা কাজ দিয়ে দেন। বাট এটাও মাথায় রাখতে হবে কম্পিটিশনের জায়গা যেন কম্প্রোমাইজ না হয়। একটা কোম্পানি যেন ঘুরে ঘুরে বারবার কাজ না পায়। আপনি 10টা কোম্পানিকে দেন, 20টা কোম্পানিকে দেন, তাহলে যেটা হবে রাষ্ট্রে কোয়ালিফাইড কম্পিটেন্ট ইনস্টিটিউশন ডেভেলপ করবে, কম্পিটিশনের একটা ভারসাম্য থাকবে, এবং মনোপলি তৈরি হবে না। অতএব এই বাস্তবতাগুলো ধরে নিয়ে আমাকে প্র্যাগম্যাটিকলি অ্যাপ্রোচ করতে হবে। যেটা আপনি কখনো বন্ধ করতে পারবেন না সেটাকে স্বচ্ছ করেন। এটা হচ্ছে আমাদের চিন্তার জায়গা আর কি। বনিরে শারবিন, আপনারা কি এটি বন্ধ করতে পারবেন কিনা, অলিগার্ক সৃষ্টি হওয়াটা বন্ধ করতে পারবেন কিনা, বা পৃষ্ঠপোষক যে বিষয়টি আসছে সেখানে স্বচ্ছতা থাকা প্রয়োজন মনে করেন কিনা? জি, দেখেন, প্রথমত অনেক জায়গাতে কিছু মিসকনসেপশন আছে যে আমাদের জাতীয় নাগরিক পার্টি আসলে একদমই ছাত্রদের পার্টি। ব্যাপারটা কিন্তু হ্যাঁ, ছাত্র নেতৃত্ব হয়তো অভ্যুত্থান থেকে যেই নেতৃত্ব সেই তারা ছাত্র অনেকেই, তবে জাতীয় নাগরিক কমিটির কথা যদি বলি, এবং কমিটি থেকেও তো বেশ একটা বড় পোর্শন জাতীয় নাগরিক পার্টিতে এসছে, তো তারা কিন্তু কেউই ছাত্র না। এবং আমি যদি দেখি যে বৃহৎ সংখ্যক মানুষ কিন্তু এখানে ছাত্র না, এবং তারা কিন্তু কোনো না কোনো মানে পেশার সাথে জড়িত। সুতরাং এই জায়গায় ফান্ডিংয়ের ব্যাপারে আমাদের নিজস্ব কিছু ফান্ডিং আছে। আমরা যারা সদস্য তারা কিন্তু আমরা এতদিন ধরে চলেছি, আমরা বারবার করে বলেছি, এবং আমরা সামনে হচ্ছে হয়তো আমাদের যে জাতীয় নাগরিক কমিটিতে আমরা যে যতদিন ছিলাম আমরা কিন্তু সেটার অডিট এবং সেটার কিন্তু একটা হিসাব নিকাশের একটা রিপ্রেজেন্টেশন রেডি করছি যে আমরা আসলে কিভাবে ফান্ডিংটা আসলে করেছি। এই জায়গায় স্বচ্ছতা অবশ্যই থাকা উচিত। এটা তো আসলে আমি যদি বলি যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সবচেয়ে বেশি একটা ডার্ক এরিয়া এই ফান্ডিংটা। তো এই ফান্ডিংটা কেন ডার্ক এরিয়া হবে, আমাদেরও প্রশ্ন এটা। যে আমার কথা হচ্ছে যে এখানে আসলে ফান্ডিংটা কোথা থেকে আসছে, আমরা নিজেরা দিতে পারি, আমাদের কিছু মানুষ আছে যারা আসলে চায় যে বাংলাদেশে একটা এই যে বিকল্পকে বহুদিন ধরে এই কথা বলে আসা হচ্ছে, এবং এমন কিছু মানুষও আছে, আমি খুবই অবাক হয়েছি যে তারা শুধু চায় যে একটা নতুন দল মানে উঠুক, একটা নতুন একটা তৃতীয় শক্তির উদ্ভব হোক, এবং যেহেতু ছাত্র জনতার মানে একটা বড় অভ্যুত্থানের মাধ্যমে এই রকম একটা বাংলাদেশ একটা স্বপ্ন দেখা শুরু করলো, বাংলাদেশ নতুন একটা আকাঙ্ক্ষা একটা জার্নি শুরু করতে পারলো, সেখানে
আমাদের জন্য অনেক মানুষের অনেক শুভকামনা আমরা দেখতে পাই। এবং দেখেন এখানে আমাদের পরিকল্পনা যেটা সামনে সেটা হচ্ছে আমরা অলরেডি এটা ফাইন্যান্সিয়াল পলিসি, এটা ট্রান্সপারেন্ট ফাইন্যান্সিয়াল পলিসি যেটা আমরা সবার সামনে উন্মুক্ত করতে পারবো। এরকম একটা পলিসির কাজ অলরেডি আমরা শুরু করেছি এবং এটি প্রায় শেষের দিকে, যে আমরা আসলে একটা রাজনৈতিক দল কিভাবে চলবে, সেটা সেলফ ফান্ডিং, সেটাও ক্লিয়ার থাকতে হবে যে আসলে ক্রাউড ফান্ডিং এর কথা বলছেন এবং ক্রাউড আপনারা। ফান্ডিং এর কথা আমরা বলছি। এবং দেখেন ক্রাউড ফান্ডিং এর কথা বলার ক্ষেত্রে একটা জিনিস মনে হলো যে আমাদের প্রচুর মানুষজন মেসেজ করে এবং আমাদের পেজে গেলে আপনারা দেখবেন যে ওপেন কমেন্ট করছে যে একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেন অথবা কোনো একটা নাম্বার দেন যেখানে আমরা আসলে আপনাদের টাকা পাঠাতে পারি। ইভেন এমন অনেক মানুষ আছেন যারা হয়তো বলে যে আমরা মাসে 150 টাকা 200 টাকা আপনাদের ফান্ডে জমা দিতে চাই। সুতরাং এইরকম মানুষের যখন আগ্রহ, মানে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যেই মানে নতুন রাজনৈতিক দলের নাম মার্কা যখন জনগণ ঠিক করেছে, এই দল আসলে ওই জনগণের টাকাতেই চলবে, এটা কোনো অসুবিধা নেই। এবং দেখেন আমাদের একটা বড়, আমাদের 78 জনের একটা সেন্ট্রাল কমিটি আছে, ডায়াসপোরা কমিটি, তারা কিন্তু জাতীয় নাগরিক পার্টির আসলে তারা মানে কি বলবো, জাতীয় নাগরিক কমিটির তারা এবং জাতীয় নাগরিক পার্টির সাথে তাদের একটা সম্পর্ক আছে এবং তারা কিন্তু সেখানে একদম তারা যখনই আমাদের বড় কোনো প্রোগ্রাম হয় তারা কিন্তু সেখান থেকে ফান্ডিং করার জন্য থাকে। সুতরাং এই ফান্ডিংয়ের ব্যাপারটা অবশ্যই ট্রান্সপারেন্ট হওয়া উচিত এবং আমাদের একটা সিস্টেম যেটা আমরা ডেভেলপ করছি যে সেখানে আসলে কোথা থেকে এই যে অলিগার্কের কথা আমরা বলছি, আমরা আসলে কার কাছ থেকে কত ফান্ডিং নিব এবং আমরা এটা চাই না যে কেউ আমাদের 100 কোটি 200 কোটি টাকা ফান্ড করুক। আমাদের এখানেও একটা লিমিটেশন যে আসলে সর্বোচ্চ কত আমরা নিতে পারবো এবং সেটাও আমরা অ্যাকনলেজ করব। আমরা একটা অ্যাকনলেজমেন্ট লেটার দিব এবং সেটাও ট্রান্সপারেন্ট থাকবে, মানুষ দেখতে পাবে যে আসলে কে কাকে কত টাকা দিচ্ছে। এখন এখানে যে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সেও একটা কনসার্ন রেজ করেছে যে আসলে, এবং ফুয়াদ ভাইও সেম কথাই বললেন যে আমরা আসলে এটা তো প্রকাশ করতে কোনো অসুবিধা নাই যে আমাদের একটা হয়তো কোম্পানি তারা আমাদের এত টাকা দিচ্ছে, কিন্তু এটা তো তাদের ক্ষেত্রে একটা সংকট তৈরি করে, সেটা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় যে স্বাভাবিকভাবেই অন্যান্য রাজনৈতিক দল যখন দেখবে যে একটা পার্টিকে অমুক কোম্পানি ফান্ড করছে, সুতরাং তাদের সাথে তাদের আবার হিসাব নিকাশটা কেমন হবে পরবর্তীতে এবং তারা কোনো সংকটে বা নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যায় কিনা। এটা আসলে আমাদের পক্ষ থেকে সেরকম কোনো অসুবিধা না থাকলেও আসলে দেখা যায় যারা দাতা তাদের পক্ষ থেকে একটা অস্বস্তির জায়গা থাকে, তো সেই জায়গাতেও আসলে আমাদের কাজ করার সুযোগ আছে বলে আমি মনে করি। এবং আমাদের ক্ষেত্রে ফান্ডিং নিয়ে অন্তত আমরা যেই ফাইন্যান্সিয়াল যে সিস্টেমটা বানাচ্ছি সেখানে নিশ্চয়ই কোনো ফান্ডিং নিয়ে কোনো অস্বচ্ছতা থাকবে না। এটি সবাই কাম্য আর কি, যে রাজনীতিতে সবকিছু স্বচ্ছতা সবাই চান। অন্য একটি প্রসঙ্গে যেটি কথা বলছিলাম আর কি একটু আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান সম্প্রতি ভারত সফর করেছেন তুলসী গ্যাবার্ড। তিনি সেখানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, বাংলাদেশের পক্ষ থেকে সেটির প্রতিবাদ জানানো হয়েছে। আপনারা এই বিষয়গুলোকে কিভাবে দেখেন? আসলে দেখেন, তুলসী হচ্ছে আপনার গত কয়েকদিনের জন্য আপনার ইন্ডিয়াতে আসছে, দুনিয়ার বিভিন্ন গোয়েন্দা সংস্থাদের একটা কনফারেন্স চলছে, সেখানে আসছে এবং সে কিন্তু আমেরিকার অনেকগুলো গোয়েন্দা সংস্থার একটার দায়িত্বে, ন্যাশনাল ইন্টেলিজেন্স যেটা আর কি, সেটা সে ডাইরেক্টর। আমেরিকাতে ধরেন প্রায় 39টার মতো গোয়েন্দা সংস্থা আছে, সো এটা মাথায় রাখতে হবে। এবং গোয়েন্দা সংস্থার প্রধানের মতামত রাষ্ট্রের পলিসির মতামত ব্যাপারটা তাও না। এবং এটা পরিষ্কার হয়েছে যখন একই ঘটনার প্রেক্ষিতে একই রেফারেন্সে যখন আপনার হোয়াইট হাউসের স্পোকসপারসনকে প্রশ্ন করা হয়েছে, সে কিন্তু আমার কোনো উত্তর দেন নাই। ডিপ্লোম্যাটিক ইস্যুজ, এটা আমাদের ফরেন সেক্রেটারি যে আছে স্টেট ডিপার্টমেন্টের, তারা এটা রিপ্লাই করবে, কান্ট্রি টু কান্ট্রি ইস্যুজ এটা ভ্যারি করে, এই ধরনের একটা পাশ কাটিয়ে গেছেন আর কি। তাহলে এইটা যদি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পজিশন হইতো, বক্তব্য হইতো, যেটা রিসেন্ট এই দায়িত্ব নেওয়ার পর থেকে, জানুয়ারির পর থেকে, তাহলে এই ব্যাপারে পরিষ্কার বক্তব্য হোয়াইট হাউসের স্পোকসপারসন দিতে বাধ্য ছিলেন। এইটা হচ্ছে গত 20-25 বছর ধরে চলা একটা মুখস্থ কথা। ওয়ার অ্যান্ড টেররের সময় আমরা যেগুলো দেখেছি যে আপনার সারা দুনিয়াতে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিপক্ষে, ইসলামিক কমিউনিটি নামাজ পড়ে, জুব্বা পরে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, এই ধরনের জনগোষ্ঠীকে হেয় করা, ট্যাগ দেওয়া, তাদেরকে হত্যার বৈধতা তৈরি করা, তাদের উপরে গণহত্যা তৈরি করবার এবং তাদের ভিন্ন মতকে সাপ্রেস করবার যে মতামত তৈরি করেছে সারা দুনিয়াতে, সেই ধরনের কিছু সুইপিং কমেন্টের মতো মনে হয়েছে।
বাংলাদেশেও এগুলো আমরা দেখেছি যে টোটাল অপোজিশন বলয় ডিসেন্টকে সাপ্রেস করবার জন্য এই জঙ্গি নাটক, জঙ্গি তকমা দেওয়ার না, গুম খুন গণহত্যা সবই করেছে আওয়ামী লীগের আমলে। তো দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার তুলসী গাবার্ডের এই বক্তব্যটা হচ্ছে ইন্টারভিউ যিনি করছেন তার কোশ্চেনের ধরন যদি দেখেন যে মানে এটাকে আমরা লয়ের ভাষায় বলি হচ্ছে লিডিং কোশ্চেন, যেটার উত্তর আসলে ইয়েস নোতে চলে যায়। যে বাংলাদেশে এরকম ঘটনা ঘটছে, জঙ্গিবাদ উত্থান হচ্ছে, ইসলামী সন্ত্রাসীবাদ উত্থান হচ্ছে, খেলাফত তৈরি হচ্ছে, এই ব্যাপারে আপনারা কনসার্ন কিনা। এখন তুলসী গাবার্ড কি বলবে যে না আমরা কনসার্ন না। সে যদি বলে যে আমি কনসার্ন না, তাহলে তুমি 20 বছর ধরে সারা দুনিয়াতে যে লক্ষ লক্ষ মানুষের মাল্লা, সারা দুনিয়ার 8-10টা দেশকে তুমি যে একেবারে মানে মাটির সাথে মিশায় দিছো, তোমার সে ফরেন পলিসির জন্য কি তুমি তাহলে ক্ষমা চাইবা? ব্যাপারটা কিন্তু ওই দিকে চলে যাচ্ছে। তাহলে তুলসীকে কি বলতে হচ্ছে হ্যাঁ আমরা কনসার্ন, এইটা সেইটা, এগুলো খুবই মুখস্থ কিছু কথাবার্তা। থার্ড হচ্ছে আপনার দেখেন যে তুলসী কে আসলে। তুলসী হচ্ছে আপনার হাওয়াই স্টেটে জন্ম নেওয়া একটা মানুষ, আপনার শ্বেতাঙ্গ মা এবং একটা সামোয়ানা ট্রাইব আছে, একটা ইন্ডিজিনাস ট্রাইব আছে, সেই ট্রাইবের বাবা এই এরকম একটা মিক্সড ফ্যামিলিতে জন্ম। তার চেহারা দেখলে দেখবেন যে আপনার তাকে হোয়াইট আমেরিকানদের মতো লাগে না, তাকে দেখতে একটু হিসপ্যানিক, একটু সাউথ আমেরিকান গড়ন আছে তার চেহারার মধ্যে। তো সেই রকম একটা মানুষ যিনি যুদ্ধ করেছেন গত এই যে ওয়ার অ্যান্ড টেররের পুরো পিরিয়ডটাতে, সে 2টা দেশে যুদ্ধ করছে, ইরাকে ছিল, আফগানিস্তানের সম্ভবত ছিল, কুয়েতে ছিলেন। এবং যুদ্ধটা করেছে কি মাইন্ডসেট নিয়ে দেখেন, যে একটা মুসলিম কান্ট্রিগুলোতে সে সন্ত্রাসী মারার জন্য যাচ্ছে, এই মাইন্ডসেট নিয়ে সে যুদ্ধ করেছে। করতো ডেমোক্রেটিক পার্টি, সেখান থেকে সুইচ করে আবার রিপাবলিকান পার্টিতে আসছে। এবং আসার পরে দেখেন তার মা জন্মগতভাবে খ্রিস্টান, কিন্তু সে ধর্মান্তরিত হয়েছে। ধর্মান্তরিত হয়ে যে ইসকনের যে সংগঠন আছে, ইসকনের সাথে সে সংযুক্ত ছিল, ইয়োগা প্র্যাকটিস করতো, গীতা পড়া, তারপরে হচ্ছে বেদ টেদ এগুলো পড়তো। এবং তার যে 4-5টা ছেলে মেয়ে আছে সবার কিন্তু হিন্দু নাম রেখেছে, তুলসী, ভক্তি, এরকম নামটাম দেখলাম আর কেদের। এবং এই মানুষটার পিছনে ইন্ডিয়ান লবি, আপনার হিন্দুত্ববাদী লবি, ইন্ডিয়ান ডায়াসপোরা বিজনেসম্যান কিন্তু হেভিলি ইনভেস্ট করছে। তাকে কংগ্রেসে জিতায় নিয়ে আসা, তাকে এই সিনিয়র পজিশনে আনা, ফক্স নিউজের মাধ্যমে তার প্রোফাইল হাই করা, তাকে পরিচিত করা, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে ইনপুট করা। জায়নিস্ট লবি এবং হিন্দুত্ববাদী লবি কিন্তু আমেরিকাতে ভেরি পাওয়ারফুল লবি, এবং তারা একসাথে কাজ করে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের ইন্টারেস্টের বিপক্ষে। তো সেই জায়গা থেকে দেখতে হবে যে তুলসী কি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। সে এখানে আইসা গঙ্গাতে পর্যন্ত প্রসাদ দিয়েছে আর কি আপনার। সে এই রাম মাধব বিজেপির সেক্রেটারি ছিল, তার সাথে মিটিং করে, মোদির সাথে মিটিং করে, ওখানে গেলে মোদি রিসেন্টলি মিটিং করে আসছে। ট্রাম্প তাকে যখন চটথাপ্পড় দিচ্ছে, সে সান্ত্বনা পাওয়ার জন্য তুলসী গাবার্ডের কাছে গেছে। এগুলো কি আসলে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে বাংলাদেশের সম্পর্ককে আন্ডারমাইন করে কিনা? করে না। কারণ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে বাংলাদেশের আসলে কোনো সম্পর্ক এই মুহূর্তে বাড়তি কমতিতে কিছুই নাই। ইটস এ ভেরি জেনারিক রিলেশনশিপ যেগুলো ডেমোক্রেটিক কান্ট্রির সাথে থাকে। তো সেই জায়গাতে ভূ রাজনীতির জায়গায় চিন্তা করলে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাটিচিউড হচ্ছে ইনওয়ার্ডলি, অন্তর্মুখী ভূ রাজনীতি জায়গায় আর কি। সারা দুনিয়াতে এক্সপানশনিস্ট যে ডেমোক্রেটিক অথবা আগের রিপাবলিকান যে এক্সপানশনিস্ট পলিসি ছিল সেগুলো নাই। সেই ক্ষেত্রে বাংলাদেশের আশঙ্কিত হওয়ার মতো এখানে কিছুই নাই। এটা সিম্পলি একটা সুইপিং কমেন্ট, ইন্ডিয়ান প্রপাগান্ডা মেশিন আবার এটা পিক করেছে। বাট সবচেয়ে যেটা বাদ পড়েছে আলোচনার সময় সেটা হচ্ছে ভারতের নাগপুরে, মহারাষ্ট্রের নাগপুরে এখন যা চলছে, একটা ছবিকে ঘিরে আওরঙ্গজেব, সম্রাট আওরঙ্গজেবের মানে কবরস্থান, তার কবরের যে মাজার ভেঙে ফেলার যে লড়াই চলছে, ওখানে পুরস্কার বিতরণ করা হচ্ছে শাভা ছবিকে কেন্দ্র করে, সেটা নিয়ে দেখবেন কোনো আলোচনা নাই, ঝড় নাই। তো ইন্ডিয়ান ডিসইনফরমেশন ক্যাম্পেইনকে আমাদের সত্য দিয়ে এবং রিজন যুক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। বুঝতে পেরেছি আপনার কথা। মনিরা শারমিন, এই বিষয়ে আপনাদের দলের অবস্থান কি আসলে? তার যে বক্তব্য তুলসী গাবার্ডের, আমরা আসাদুজ্জামান ফুয়াদের কাছ থেকে শুনলাম, এনসিপির অবস্থানটা কি আসলে? না, এনসিপি আসলে এটাকে মানে ফুয়াদ ভাই যেরকম বললেন আর কি, যে এটাকে তো আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ফর্মাল পজিশন হিসেবে দেখে না। এবং স্বাভাবিকভাবেই আপনি যখন শুনলেন এইটা, যে তুলসী গাবার্ড যখন বলছেন যে মানে এখানে এই কথা আমার কাছে মনে হয়েছে যে তুলসী গাবার্ডের কথা আসলে বহুদিন ধরে ইন্ডিয়ান ন্যারেটিভটা যেটা বলছে সেটাকেই সাপোর্ট করার মতো একটা ব্যাপার। এবং এটাতে যেটা হলো দেখেন,
অনেক বেশ কিছু গোষ্ঠী কিন্তু খুব খুশি হয়ে গেছে, যাদের খুশি হওয়ার কথা আর কি। আপনি দেখবেন যে গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে যে এরকম একটা ব্যাপার যে তুলসী গাবার্ড এই কথা বলেছে, এরকম একটা বিষয় একটা পোট্রে করার ব্যাপার যে হ্যাঁ তার মানে এখন ট্রাম্প সরকার, তারা যেরকম বলেছিল যে আসলে যখন ট্রাম্প সরকার আসবে তখন তো বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে, ট্রাম্প সরকার আসলে বাংলাদেশ হলো একটা জঙ্গিবাদের আস্তানা হিসেবে, যেটা আমরা গত 17 বছর দেখেছি যে আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে। তারপর শুনলাম যে ট্রাম্প সরকার আসলে ইউনূসের খবর হয়ে যাবে। তো এই ধরনের যে আসলে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং যেই প্রোপাগান্ডা মেশিনগুলো কাজ করে ইন্ডিয়াতে, এবং এর জন্য যারা আসলে খুশি হয়, গতকাল থেকে আমি আসলে সেইটুকুই দেখেছি যে ওই একটা কমেন্টের বিষয়ে আসলে ওই এক গোষ্ঠীর মানুষই খুশি, এবং এটা যে আসলে খুব আমাদের জন্য শঙ্কার ব্যাপারটা কোনো মতেই তা না। এবং এখানে আমি আরও একটা ভালো বিষয় দেখেছি, সেটা সরকারের পক্ষ থেকে কিন্তু ইমিডিয়েটলি এটার একটা স্ট্যান্ড নেওয়া হয়েছে যে দেখেন ব্যাপারটা কিন্তু এরকম না, এবং এটা কিন্তু একটা প্রতিবাদ করা হয়েছে যে আসলে এই ধরনের স্টেটমেন্ট আসলে দেওয়ার ব্যাপারে একটা অদায়িত্বশীল আচরণ করার ব্যাপারে বলা হয়েছে। তো সুতরাং এটা কিন্তু দেখেন এখানে একটা খুব সুন্দর মেসেজ আছে, সেটা হচ্ছে এই ধরনের যখন মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন যখন হয় তখন কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় কিন্তু যদি সেরকম আসলে কথাবার্তা শোনা না যায় তখন কিন্তু এইগুলো আরও মানে চারা দিয়ে ওঠার একটা সম্ভাবনা দেখা যায়, এবং যেই গোষ্ঠীগুলো আসলে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায় তারা কিন্তু একটা সুযোগ পেয়ে যায়। কিন্তু এই সরকারের পক্ষ থেকে আমি যেটা দেখলাম যে যখন একটা স্ট্যান্ড নেওয়া হলো, এখানে কিন্তু একটা মেসেজ গেল যে দেখেন আপনারা হচ্ছে পাশের দেশ থেকে, প্রতিবেশী দেশ বলেন, পাশের দেশ বলেন, বন্ধু রাষ্ট্র বলেন, সেখান থেকে আসলে যেই ধরনের কথাই বলেন, কিন্তু আমাদের একদমই আমাদের যেটাকে সার্বভৌমত্ব আমরা বলি, আমাদের দেশের স্বার্থে সেখানে কিন্তু আমরা কখনো ছাড় দিব না। এবং আমরা এখানে বাংলাদেশে আসলে কি অস্থিতিশীলতা, বাংলাদেশে আসলে হিন্দুরা কীরকম আছে, এটা তো আসলে বাংলাদেশের মানুষই সবচেয়ে ভালো জানে, এবং এটা কিন্তু আন্তর্জাতিক জায়গা থেকেও প্রতিষ্ঠিত। এবং আপনি খেয়াল করবেন যে কিছুদিন আগেও যখন অ্যান্টনিও গুতেরেস আসলেন, তো এখানে যে একটা দেশে যদি এত অস্থিতিশীল পরিবেশই থাকে তাহলে কিন্তু এই ধরনের একটা আন্তর্জাতিক ট্যুর আসলে এরকম করে হয় না। তো সেই জায়গা থেকে বাংলাদেশের বিপক্ষে তো আসলে বহুদিন ধরে ইন্ডিয়ান এই প্রোপাগান্ডা মেশিনগুলো কাজ করছে, এবং এটা একটা আমার কাছে মনে হয়েছে তারই, এবং এই প্রশ্নটা যেরকম লিডিং ছিল সেরকম এই উত্তরটা নিয়েও যেই আসলে সার্কুলেশন এবং এটার যে মানে শেয়ারিং, সেটা আমার কাছে মনে হয়েছে সেটারই একটা ওই ইন্ডিয়ান প্রোপাগান্ডা লবিরই একটা অংশ। তো সেটা নিয়ে আমাদের আসলে খুব বেশি উদ্বেগের কোনো জায়গা আছে বলে আমরা মনে করি না, কারণ বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সেরকম ফর্মাল যেই সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে আসলে এই স্টেটমেন্টটার কোনো জায়গা নাই। এবং এখানে আমরা যদি বলি যে ডক্টর ইউনূস উনি তো এই জায়গাগুলোতে অবশ্যই খুব ভালো একটা রোল প্লে করেন, কারণ আন্তর্জাতিকভাবে উনি স্বীকৃত। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে আলাদা করে এই তুলসী গাবার্ডের কথা নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কারণ নাই, কারণ এবং তার কিন্তু হিন্দুত্ববাদী যে একটা সাপোর্ট, একটা প্যাট্রোনাইজেশন, সেটাও কিন্তু আমরা দেখেছি, যেটা ফুয়াদ ভাই বললেন সেটার সাথে আমরা একমত। তো সেই জায়গা থেকে দেখতে গেলে এটা আমি মনে করি যে উনার একটা ব্যক্তিগত অভিমত হতে পারে, এরকমই। আপনাদের দুজনেরই মতই একই রকম, এবং আমাদের সরকারের পক্ষ থেকে সেই একই কথাই বলা হয়েছে যে আসলে মানে সম্পর্কর অবনতি বা খারাপ হওয়ার কোনো কারণ আসলে নেই ওই তার বক্তব্যের কারণে, কারণ সরকারের সঙ্গে একটি আলাদা কূটনৈতিক বিষয় থাকে। তো আমরা বুঝতে পেরেছি। আপনাদের দুজনেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21শে টিভি সঙ্গেই থাকুন।